পড়ছিলাম সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ কাহিনী দেশে বিদেশে। আজ এই বইটির ৮ম পর্ব। হেমন্তের কাবুল মধ্যযুগীয় সম্প্রসারণে ফুলে ওঠে, ইংরেজিতে যাকে বলে মিডল এজ স্প্রেড, অর্থাৎ ভুঁড়িটা মোটা হয়, চালচলন ভারিক্কি ভরা। জব গমের দানা ফুলে উঠল, আপেল ফেটে পড়ার উপক্রম, গাছের পাতাগুলো পর্যন্ত গ্রীষ্মভর রোদ বাতাস বৃষ্টি খেয়ে মোটা হয়ে গিয়েছে। হাওয়া বইলে ডাইনে বায়ে নাচন তোলে না, ঠায় দাঁড়িয়ে অল্প অল্প কাঁপে, না হয় থপ করে ডাল ভেঙে গাছতলায় শুয়ে পড়ে। প্রথম নবান্ন হয়ে গিয়েছে, চাষিরাও খেয়ে দিয়ে মোটা হয়েছে। শীত কাতুরেরা দুটো একটা ফালতো জামা পরে ফেপেছে, গাধাগুলো ঘাস খেয়ে খেয়ে মোটা হয়ে উঠেছে। খড় চাপানো গাড়ির পেট ফেটে গিয়ে এদিক ওদিক কুটোর নাড়ি ছড়িয়ে পড়েছে। আর সফল হয়ে ফেঁপে ওঠার আসল গরমই দেখা যায় সকালবেলা শিশিরে। বেহায়া বড়লোকের মতো কাবুল উপত্যকা কেবলই হীরের আংটি ঘুরিয়ে ফিরিয়ে দেখায়, ঝলমলানিতে চোখে ধাঁধা লেগে যায়। কিন্তু এসব জেল্লাই কাবুল নদীর রক্ত শোষণ করে। সাপের খোলসের মতো সে নদী এখন শুকিয়ে গিয়েছে, বাতাস বইলে বুক চিরে বালু ওড়ে। মার্কস তো আর ভুল বলেননি, শোষণ করেই সবাই ফাঁপে। যে পাগমান পাহাড়ের বরফের প্রাসাদে কাবুল নদীর জৌলুস, সে তার নীল চূড়োগুলো থেকে এক একটা করে সব কটা বরফের সাদা টুপি খসিয়ে ফেলেছে। আকাশ যেন মাটির তুলনায় বড্ড বেশি বুড়িয়ে গেল। নীল চোখে ঘোলাটে ছানি পড়েছে, পাকা পচা ফলের গন্ধে মাথা ধরে। আফগানিস্তানের সরাইয়ের চতুর্দিক বন্ধ বলে দুর্গন্ধ যেরকম বেরুতে পারে না, কাবুল উপত্যকার চারদিকে পাহাড় বলে তেমনি পাকা ফল ফসলের গন্ধ সহজে নিষ্কৃতি পায় না। বাড়ির সামনে যে ঘূর্ণিবায়ু খড়কুটো পাতা নিয়ে বাইরে যাবে বলে রওনা দেয়, সেও দেখি খানিকক্ষণ পরে ঘুরে ফিরে কোনো দিকে রাস্তা না পেয়ে সেই মাঠে এসে সব শুদ্ধ নিয়ে থপ করে বসে পড়ে। তারপর একদিন সন্ধ্যের সময় এলো ঝড়। প্রথম ধাক্কায় চোখ বন্ধ করে ফেলেছিলুম। মেলে দেখি শেলির ওয়েস্ট উইন্ড কিডসের অটামকে ঝেঁটিয়ে নিয়ে চলেছে, সঙ্গে রবীন্দ্রনাথের বর্ষশেষ। খড়কুটো, জমে ওঠা পাতা, ফেলে দেয়া কুলো, সবাই চলল দেশ ছেড়ে মুহাজরিন হয়ে। কেউ চলে সার্কাসের সঙ্গের মতো ডিগবাজি খেয়ে, কেউ হনুমানের মতো লাফ দিয়ে আকাশে উঠে পক্ষীরাজের মতো ডানা মেলে দিয়ে, আর বাদবাকি যেন ধনপতির দল। প্রলেতারিয়ার আক্রমণে ভয়ে একে ওকে জড়িয়ে ধরে। ৮ ঘন্টার ভেতর সব গাছ বিলকুল সাফ। সে কি বিভৎস দৃশ্য! আমাদের দেশে বন্যার জল কেটে যাওয়ার পর কখনো কখনো দেখেছি কোনো গাছের শিকড় পচে যাওয়ায় তার পাতা ঝরে পড়েছে। সমস্ত গাছ ধবলকুষ্ঠ রোগীর মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখানে সব গাছ তেমনি দাঁড়িয়ে, নেঙ্গা সঙ্গীত আকাশের দিকে উঁচিয়ে। দু একদিন অন্তর অন্তর দেখতে পাই গোট দিতে মরা নিয়ে যাচ্ছে। আব্দুর রহমানকে জিজ্ঞেস করলুম কোথাও মড়ক লেগেছে কিনা। আব্দুর রহমান বলল, না হুজুর, পাতা ঝরার সঙ্গে সঙ্গে বুড়োরাও ঝরে পড়ে, এই সময়ই তারা মরে বেশি। খবর নিয়ে দেখলুম শুধু আব্দুর রহমান নয়, সব কাবুলিরই এই বিশ্বাস। ইতোমধ্যে আব্দুর রহমানের সঙ্গে আমার রীতিমতো হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে। তার জন্য দায়ী অবশ্য আব্দুর রহমানই। আমাকে খাইয়ে দাইয়ে রোজ রাত্রেই কোনো একটা কাজ নিয়ে আমার পড়ার ঘরের এক কোণে আসন পেতে বসে। কখনো বাদাম আখরোটের খোসা ছাড়ায়, কখনো চাল ডাল বাছে, কখনো কাপড়ের আচার বানায়, আর নিতান্ত কিছু না থাকলে সব কজরা জুতো নিয়ে রং লাগাতে বসে। আব্দুর রহমানের জুতো বুরুশ করার কায়দা মামুলি সায়েন্স নয়, অতি উচ্চাঙ্গের আর্ট। আমার দৃঢ় বিশ্বাস তার অর্ধেক মেহন্নতে মোনালিসার ছবি আঁকা যায়। প্রথম খবরের কাগজ মেলে তার মাঝখানে জুতো জোড়াটি রেখে অনেকক্ষণ ধরে দেখবে। তারপর দেশলাইয়ের কাঠি দিয়ে কোথাও শুকনো কাদা লেগে থাকে তাই ছাড়াবে। তারপর লাগাবে ইঞ্জিনের পিস্টনের গতিতে বুরুশ। তারপর মেথিলেটেড স্পিরিটে ন্যাকড়া ভিজিয়ে বেছে বেছে যেসব জায়গায় পুরনো রং জমে গিয়েছে সেগুলো অতি সন্তর্পণে ওঠাবে। তারপর কাপড় ধোয়ার সাবানের উপর ভেজা ন্যাকড়া চালিয়ে তাই দিয়ে জুতোর উপর থেকে আগের দিনের রং সরাবে। তারপর নির্বিকার চিত্তে ৮ ঘন্টা টাক বসে থাকবে জুতো শুকাবার প্রতীক্ষায়। ওয়াশের আর্টিস্টরা যেরকম ছবি শুকাবার জন্য সবুর করে থাকেন। তারপর তার রং লাগানো দেখে মনে হবে
প্যারিস সুন্দরীও বুঝি এত যত্নে লিপস্টিক লাগান না। তখন আব্দুর রহমানের ক্রিটিক্যাল মোমেন্ট, প্রশ্ন শুধলে সাড়া পাবেন না। তারপর বাঁ হাত জুতোর ভিতর ঢুকিয়ে ডান হাতে বুরুশ নিয়ে কানের কাছে তুলে ধরে মাথা নিচু করে যখন ফের বুরুশ চালাবে, তখন মনে হবে বেহালার ডাক সাইটে কলাবৎ সোমে পৌঁছবার পূর্বে যেন দয়ে মজে গিয়ে বাহ্য জ্ঞান শূন্য হয়ে গিয়েছেন। তখন কথা বলার প্রশ্নই ওঠে না। সাবাস বললেও ওস্তাদ তেড়ে আসবেন। সর্বশেষে মোলায়েম সিল্ক দিয়ে অতি যত্নের সঙ্গে সর্বাঙ্গ বুলিয়ে দেবে। মনে হবে দীর্ঘ অদর্শনের পরে প্রেমিক যেন প্রিয়ার চোখে মুখে কপালে চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। প্রথম দিন আমি আপন অজানাতে বলে ফেলেছিলুম সাবাস। একটি ৮-৯ বছরের মেয়েকে তারই সামনে আমরা একদিন কয়েকজন মিলে অনেকক্ষণ ধরে তার সৌন্দর্যের প্রশংসা করেছিলুম। সে চুপ করে শুনে যাচ্ছিল। যখন সকলের বলা কওয়া শেষ, তখন সে শুধু আস্তে আস্তে বলেছিল, তবু তো আজ তেল মাখিনি। আব্দুর রহমানের ঠিক সেই ভাব। গোড়ার দিকে প্রায়ই ভেবেছি ওকে বলি যে সে ঘরে বসে থাকলে আমার অস্বস্তি বোধ হয়, কিন্তু প্রতিবারই তার স্বচ্ছন্দ সরল ব্যবহার দেখে আটকে গিয়েছি। শেষটায় স্থির করলুম, ফার্সিতে যখন বলেছে এই দুনিয়া মাত্র কয়েকদিনের মুসাফিরি ছাড়া আর কিছুই নয়, তখন আমার ঘরে আর সরাইয়ের মধ্যে তফাৎ কোথায়? এবং আফগান সরাই যখন সাম্য মৈত্রীর স্বাধীনতায় প্যারিসকেও হার মানায়, তখন কমরেড আব্দুর রহমানকে এ ঘর থেকে ঠেকিয়ে রাখি কোন হকের জোরে? বিশেষত সে যখন আমাকে সম্পূর্ণ উপেক্ষা করে বাদামের খোসা ছাড়াতে পারে, তবে আমি বা তার সম্বন্ধে উদাসীন হয়ে রাসান ব্যাকরণ মুখস্থ করতে পারবো না কেন? আব্দুর রহমান ফরিয়াদ করে বলল, আমি যে মঈনুস সুলতানের সঙ্গে টেনিস খেলা কমিয়ে দিয়ে রাসান রাজদূতাবাসে খেলতে আরম্ভ করেছি, সেটা ভালো কথা নয়। আমি তাকে বুঝিয়ে বললুম যে মঈনুস সুলতানের কোর্টে টেনিসের বল যেরকম শক্ত, এক মঈনুস সুলতানকে বাদ দিয়ে আর সকলের হৃদয়ও সেরকম শক্ত। রাসান রাজদূতাবাসের বল যেরকম নরম, হৃদয়ও সেরকম নরম। আব্দুর রহমান ফিসফিস করে বলল, আপনি জানেন না হুজুর, ওরা সব বেদিন, বেমজহব, অর্থাৎ ওদের সব কিছু ন দেবায় ন ধর্মায়। আমি ধমক দিয়ে বললুম, তোমাকেও সব বাজে কথা কে বলেছে? সে বলল, সবাই জানে হুজুর, ও দেশে মেয়েদের পর্যন্ত হায় শরম নেই, বিয়ে শাদী পর্যন্ত উঠে গিয়েছে। আমি বললুম, তাই যদি হবে তবে বাদশাহ আমানুল্লাহ তাদের এদেশে ডেকে এনেছেন কেন? ভাবলুম এই যুক্তিটাই তার মনে দাগ কাটবে সবচেয়ে বেশি। আব্দুর রহমান বলল, বাদশাহ আমানুল্লাহ তো, বলে থেমে গিয়ে চুপ করে রইল। পরদিন টেনিস খেলার 2 সেটের ফাঁকে দেমিদফকে জানালুম প্রলেতারিয়া আব্দুর রহমান ইউএসআর সম্বন্ধে কি মতামত পোষণ করে। দেমিদফ বললেন, আফগানিস্তান সম্বন্ধে আমরা বিশেষ দুশ্চিন্তাগ্রস্ত নই, তবে তুর্কিস্তান অঞ্চলে আমাদের একটু আস্তে আস্তে এগোতে হচ্ছে বলে আমাদের চিন্তা পদ্ধতি কর্মধারা একটু অতিরিক্ত ঘোলাটে হয়ে আফগানিস্তানে পৌঁছচ্ছে। আমরা উপর থেকে তুর্কিস্তানের কাঁধে জোর করে নানা রকম সংস্কার চাপাতে চাইনি। আমরা চাই তুর্কিস্তান যেন নিজের থেকে আপন মঙ্গলের পথ বেছে নিয়ে বাকি রাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয়। দেমিদফের স্ত্রী বললেন, বুখারার আমির আর তার সাঙ্গপাঙ্গ শোষক সম্প্রদায় বলশেভিক রাজ্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে রাজ্যহারা হয়ে পালিয়ে এসে এখানে বাসা বেঁধেছে। তারা যে নানা রকম প্রোপাগান্ডা চালাতে কসুর করছে না, তা তো জানেনি। আমি কমিউনিজমের কিছুই জানি নে, কিন্তু এদের কথা বলার ধরন, অবিশ্বাসী এবং অজ্ঞের প্রতি সহিষ্ণুতা, আপন আদর্শে দৃঢ় বিশ্বাস আমাকে সত্যই মুগ্ধ করল। কিন্তু সবচেয়ে মুগ্ধ করল রাজদূতাবাসের ভিতর এদের সামাজিক জীবন। অন্যান্য রাজদূতাবাসে বড় কর্তা, মেজকর্তা ও ভদ্রতর জনে তফাৎ যেন গৌরীশঙ্কর, দুমকা পাহাড় আর উইয়ের টিভিতে। এখানে যে কোনো তফাৎ নেই সে কথা বলার উদ্দেশ্য আমার নয়, কিন্তু পার্থক্য কখনো রূঢ় কর্কশ রূপে আমার চোখে ধরা দেয়নি। কত অপরাহ্ন, কত সন্ধ্যা কাটিয়েছি দেমিদফের বসবার ঘরে। তখন এমবেসির কত লোক সেখানে এসেছেন, পাপিরসি টেনেছেন, গল্পগুজব করেছেন। তাদের কেউ সেক্রেটারি, কেউ ডাক্তার, কেউ কেরানি, কেউ আফগান এয়ারফোর্সের পাইলট, দেমিদফ স্বয়ং রাজদূতাবাসের কোষাধ্যক্ষ। সকলেই সমান খাতির যত্ন পেয়েছেন। জিজ্ঞেস না করে জানবার কোনো উপায় ছিল না যে কে সেক্রেটারি আর কে কেরানি। খোদ অ্যাম্বাসেডর অর্থাৎ রুশ রাষ্ট্রপতির নিজস্ব প্রতিভু
তাভারিশ স্ট্রিং পর্যন্ত সেখানে আসতেন। প্রথম দর্শনে তো আমি বগদানভ সাহেবের তালিম মতো খুব নিচু হয়ে ঝুঁকে শেক হ্যান্ড করে বললুম, আই এম অনার্ড টু মিট ইউর এক্সেলেন্সি। কিন্তু আমার চোস্ত ভদ্রতায় এক্সেলেন্সি কিছুমাত্র বিচলিত না হয়ে আমাকে জোর হাত ঝাঁকুনি দিয়ে সঙ্গে সঙ্গে বাঁ হাতখানা তলোয়ারের মতো এমনি ধারা চালালেন যে আমার সমস্ত ভদ্রস্থতা যেন দু টুকরো হয়ে কার্পেটে লুটিয়ে পড়ল। মাদাম দেমেদভ বললেন, ইনি রুশ সাহিত্যের দরদি। কোনো ইংরেজ বড় কর্তা হলে বলতেন, রিয়েলি, হাউ ইন্টারেস্টিং। তারপর আবহাওয়ার কথাবার্তা পারতেন। স্ট্রিং বললেন, তাই নাকি? তাহলে বসুন আমার পাশে, আপনার সঙ্গে সাহিত্যালোচনা হবে। আর সকলে তখন আপন আপন গল্পে ফিরে গিয়েছেন। স্ট্রিং প্রথমেই গোটা কয়েক চোখা প্রশ্ন জিজ্ঞাসা করে আমার বিদ্যার চৌহদ্দি জরিপ করে নিলেন। তারপর পুশকিনের গীতিকাব্য রস আমাকে মূল থেকে আবৃত্তি করে শোনাতে লাগলেন। যে অংশ বেছে নিলেন সেও ভারী মরমিয়া। অনিয়েগিন সংসারে নানা দুঃখ নানা আঘাত পেয়ে তার প্রথমা প্রিয়ার কাছে ফিরে এসে প্রেম নিবেদন করছেন। উত্তরে প্রিয়া প্রথম যৌবনের নষ্ট দিবসের কথা ভেবে বলেছেন, অনিয়েগিন, হে আমার বন্ধু, আমি তখন তরুণী ছিলুম, হয়তো সুন্দরীও ছিলুম। আমাদের দেশের রাধা যেরকম একদিন দুঃখ করে বলেছিলেন, দেখা হইল না রে শ্যাম আমার এই নতুন বয়সের কালে। আমি তন্ময় হয়ে শুনলুম। আবৃত্তি শেষ হলে ভাবলুম বরঞ্চ একদিন শুনতে পাবো স্বয়ং চার্চিল হেদর পারে লঙ্কা ঠাসা চিনে বাদাম খেয়ে সশব্দে ডাইনে বায়ে নাক ঝাড়ছেন। কিন্তু মহামান্য ব্রিটিশ রাজদূত প্রথম দর্শনে অভ্যাগতকে কিটসের ইজাবেলা শোনাচ্ছেন। এ যেন শিলা জলে ভাসি যায়, বানরে সঙ্গীত গায়, দেখিলেও না করো প্রত্যয়। ব্রিটিশ রাজদূতকে হামেশাই দেখেছি স্ট্রাইপড ট্রাউজার আর স্প্যাট পরা। ভাবগতিক দেখে মনে হয়েছে যেন স্বয়ং পঞ্চম জর্জের মামাতো ভাই। নিতান্ত দৈর্ঘ্য দুর্বিপাকে এক দুশ্মনের পুরীতে বড় অনিচ্ছায় কাল কাটাচ্ছেন। কিটসকে অথবা কারা? পিছনে যখন বহু বচনের এস রয়েছে। পাসপোর্ট চায় নাকি? বলে দাও ওসব হবে টবে না। এমনকি ফরাসি রাজদূতকেও কখনো বগদানফের ঘরে আসতে দেখিনি। বেনোয়া তার কথা উঠলেই বলতেন, কার কথা বললেন? মিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগেশন ইন কাবুল। মদিও, উনি হচ্ছেন মিনিস্টার অব দি ফ্রেঞ্চ লিগেশন ইন মাবুল। মাবুল অর্থ অভিধানে লেখে লুনি, অফিস নাট। স্ট্রিং বললেন, তিনি রাজদূতাবাসের সাহিত্য সভাতে চেখভ সম্বন্ধে একখানা প্রবন্ধ পাঠ করেছেন। শুনে তো আমার চোখের তারা ছিটকে পড়ার উপক্রম। আরেকটা লিগেশনের কথা জানি, সেখানে চড়ুই পাখির শিকার সম্বন্ধে প্রবন্ধ চললেও চলতে পারে, কিন্তু চেখভ, বাই গ্যাট স্যার। আমি বললুম, রাসায়ন শেখা হলে আপনার প্রবন্ধটি অনুবাদ করার বাসনা রাখি। স্ট্রিং বললেন, বিলক্ষণ, আপনাকে একটা কপি পাঠিয়ে দেব, কোনো সত্য সংরক্ষিত নয়। আমরা যতক্ষণ কথা বলছিলুম আর পাঁচজন তখন বড়কর্তার মুখের কথা লুফে নেবার জন্য চতুর্দিকে ঝুলে থাকেননি। ছোট্ট ছোট্ট দল পাকিয়ে সবাই আপন আপন গল্প নিয়ে মশগুল ছিলেন। আর সকলে কি নিয়ে আলোচনা করছিলেন ঠিক ঠিক বলতে পারিনি। তবে একটা কথা নিশ্চয়ই জানি যে তারা ড্রয়িং রুমে বসে চাকরের মাইনে, ধোপার গাফিলি আর মাখনের অভাব নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা চালাতে পারেন না। নিতান্ত ছোট জাত, আর শুধু কি তাই, এমনই বজ্জাত যে সে কথাটা ঢাকবার পর্যন্ত চেষ্টা করে না। সাধে কি আর ইংরেজের সঙ্গে এদের মুখ দেখা পর্যন্ত বন্ধ? ইংরেজ তখন মস্কো বাগে দূরবীন লাগিয়ে স্তালিন আর ত্রচস্কি দলের মোষের লড়াই দেখছে, আর দিন গুনছে ইউএসএসআর এর 13টা বাজবে কখন। এসব হচ্ছে 1927 সালের কথা। কবি বলেছেন, দিনও যথা যায় দূর তীর্থ দর্শনে রাজেন্দ্র সঙ্গমে। আমানুল্লাহ ইউরোপ ভ্রমণে বেরুলেন। আমিও শীতের 2 মাসের ছুটি পেয়ে বেরিয়ে পড়লুম। কিন্তু সত্যযুগ নয় বলে প্রবাদের মাত্র আধখানা ফলল। আমি ইউরোপ গেলুম না, গেলুম দেশে। উল্লেখযোগ্য কিছুই ঘটল না, কিন্তু ভারতবর্ষে দেখি আমানুল্লাহর ইউরোপে ভ্রমণ নিয়ে সবাই ক্ষেপে উঠেছে। আমানুল্লাহর সম্মানে প্রাচ্য ভারতবাসী যেন নিজের সম্মান অনুভব করছে। আমাকে ধরল হাওড়া স্টেশনে কাবুলি পাজামা আর পেশাওয়ারের টিকিট দেখে। হয়তো লান্ডি কোটাল থেকে খবরও পেয়েছিল। তন্ন তন্ন করে সার্চ করলো অনেকক্ষণ ধরে, ঘুরিয়ে ফিরিয়ে দেখলো তারও বেশিক্ষণ ধরে, যেন আমি মেকি শিকিটা। কিন্তু আমি যখন কাবুলের কাস্টম হাউসের তালিম পেয়েছি,
তখন ধৈর্যে আমাকে হারাতে পারে আর কোন বাঙালি অফিসার। খালাস পেয়ে অজানাতে তবু বেরিয়ে গেল, আচ্ছা গেরো রে বাবা। বাঙালি অফিসার চমকে উঠলেন, বললেন, দাঁড়ান, আপনি বাঙালি? তাহলে আরও ভালো করে সার্চ করি। বললুম, করুন। আমার নাম কমলাকান্ত। দেশে পৌঁছে মাকে দিলুম এক সুটকেস ভর্তি বাদাম পেস্তা, অষ্টগণ্ডা পয়সা খরচ করে কাবুল শহরে কেনা। মা পরমানন্দে পাড়ার সবাইকে বিলোলেন। পাড়াগাঁওয়ে যে বোনটির বিয়ে হয়েছিল সেও বাদ পড়ল না। কিন্তু থাক, 7 মাস কাবুলে কাটিয়ে একটা তথ্য আবিষ্কার করেছি যে বাঙালি কাবুলের চেয়ে ঢের বেশি হুঁশিয়ার। তারা যে আমার এ বই পয়সা খরচ করে কিনবে সে আশা কম। তাই ভাবছি এ 2 মাসের গর্ভাঙ্গটা সফরি হিন্দ নাম দিয়ে ফার্সিতে ছাপাবো। তাই দিয়ে যদি 2 পয়সা হয়, কাবুলে কিনুক আর নাই কিনুক, উদ্দামটার প্রশংসা নিশ্চয়ই করবে। কারণ ফরাসিতেই প্রবাদ আছে, খরবাস ও খুশবাস ও ইয়া সগে মুর্দার বাস, খরচে বাসি বাস আম্মা আন্দ কি জারদার বাস। হও না গাধা, হও না সুর, হও না মরা কুকুর, যা ইচ্ছে হও কিন্তু রেখো রত্তি সোনা টুকুর। ফিরে দেখি সর্বত্র বরফ। দোরের গোড়ায় আব্দুর রহমান আর ঘরের ভেতর গনগনে আগুন। আমি তখন শীতে জমে গিয়েছি। আব্দুর রহমান হাসি মুখে আমার হাতে চুমু খেলো, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তার মুখ শুকিয়ে গেল। দাঁড়ান হুজুর বলে আমাকে কোলে করে এক লাফে উঠানে নেবে গেল। 1 মুঠো পেঁজা বরফ হাতে নিয়ে আমার নাক আর কানের ডগা সেই বরফ দিয়ে ঘন ঘন ঘষে আর ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, চিনচিন করছে কি না? আমি ভাবলুম এও বুঝি পানশিরের কোনো জঙ্গলি অভ্যর্থনার আদিক্ষেতা। বিরক্ত হয়ে বললুম, চলো চলো, ঘরের ভেতরে চলো, শীতে আমার হাড় মাস জমে গিয়েছে। আব্দুর রহমান কিন্তু তখন তার শালপ্রাংশু মহাবাহু দিয়ে আমাকে এমনই জড়িয়ে ধরে 2 কানে বরফ ঘষছে যে আমি কেন, কিক্কর সিংহেরও সাধ্যি নেই যে সে বুহচ্ছিন্ন করে বেরুতে পারে। আব্দুর রহমান শুধু বরফ ঘষে আর একটানা মন্ত্রোচ্চারণের মতো শুধায়, চিনচিন করছে, চিনচিন করছে। শেষটায় অনুভব করলুম সত্যি নাক আর কানের ডগায় ঝিঝি ছাড়ার সময় যেরকম চিনচিন করে সেরকম হতে আরম্ভ করেছে। আব্দুর রহমানকে সে খবরটা দেওয়া মাত্রই সে আমাকে কোলে করে আরেক লাফে ঘরে ঢুকল, কিন্তু বসালো আগুন থেকে দূরে ঘরের আরেক কোণে। রোদে পোড়া মোষ যেরকম কাদার দিকে ধায়, আমিও সেই রকম আগুনের দিকে যতই ধাওয়া করি, আব্দুর রহমান ততই আমাকে ঠেকিয়ে রেখে বলে, সর্বাঙ্গে রক্ত চলাচল শুরু হোক হুজুর, তারপর যত খুশি আগুন পোয়াবেন। ততক্ষণে সে আমার জুতো খুলে পায়ের আঙুলগুলো পরখ করে দেখছে সেগুলির রং কতটা নীল। আব্দুর রহমানের চেহারা থেকে আন্দাজ করলুম নীল রঙের প্রতি তার গভীর বিতৃষ্ণা। ঘষে ঘষে আঙুলগুলোকে যখন বেশ বেগুনি করে ফেলল, তখন সে চেয়ার শুদ্ধ আমাকে আগুনের পাশে এনে বসালো। আমি ততক্ষণে দস্তানা খুলতে গিয়ে দেখি কমলি ছড়তে চায় না। আঙুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। দুষ্টু ছেলে যেরকম খাওয়ার সময় মাকে পেট কামড়ানোর খবর দেয় না, আমিও ঠিক সেই রকম আঙুল ফোলার খবরটা চেপে গেলুম। সরল আব্দুর রহমান ওদিকে আমার পায়ের তদারক করছে, আমি ওদিকে আগুনের সামনে হাত বাড়িয়ে আরাম করে দেখি কলা গাছ বটগাছ হতে চলেছে। ততক্ষণে আব্দুর রহমান লক্ষ্য করে ফেলেছে যে আমার হাত তখনও দস্তানা পরা। টমাটোর মতো লাল মুখ করে আমাকে শুধালো, হাতের আঙুলও যে জমে গিয়েছে সে কথা আমায় বললেন না কেন? এই তার প্রথম রাগ দেখলুম। হৃত্য আব্দুর রহমানের গলায় আমির আব্দুর রহমানের গলা শুনতে পেলুম। আমি চি চি করে কি একটা বলতে যাচ্ছিলুম। আমার দিকে কান না দিয়ে বলল, চা খাওয়ার পরও যদি দস্তানা না খোলে তবে আমি কাঁচি দিয়ে কেটে ফেলব। আমি শুধালুম, কি কাটবে, হাত না দস্তানা? আব্দুর রহমান অত্যন্ত বেরসি। আমি আরও ঘাবড়ে গেলুম, কিন্তু শুধু আমি ঘাবড়াইনি, দস্তানা পর্যন্ত আব্দুর রহমানের গলা শুনে বুঝতে পেরেছে যে সে চটে গেলে দস্তানা দস্ত কাউকে আস্ত রাখবে না। চায়ের পেয়ালায় হাত দেবার পূর্বেই অক্টোপাসের পঞ্চপাশ খসে গেল। সে রাত্রে আব্দুর রহমান আমাকে 7 তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আপন হাতে বিছানায় শুইয়ে দিল। লেপের তলায় আগেই গরম জলের বোতল ফ্ল্যানেলে পেঁচিয়ে রেখে দিয়েছিল। সেটাতে পা ঠেকিয়ে আমি মুনি ঋষিদের সিংহাসনে পদাঘাত করার সুখ অনুভব করলুম। পেটের ভেতর চর্বির ঘন শুরুয়া, লেপে চাপা গরম বোতলেরও আর আব্দুর রহমানের বাঘের থাবার ডলাই মলাই 3 মিলে এক পলকেই চোখের পলক বন্ধ করে ফেলেছিলুম। সমস্ত কাহিনীটি যে এত বাখানিয়া বললুম তার প্রধান কারণ
আমার দৃঢ় বিশ্বাস এ বই কোনো দিন কারো কোনো কাজে লাগবে না। আর আজকের দিনের ভারত দণ্ডিত কমিউনিস্টরা বলেন, যে আর্ট কাজে লাগে না সে আর্ট আর্টই না। অর্থাৎ শিবলিঙ্গ দিয়ে যদি দেয়ালে মশারির পেরেক পোতা না যায়, তবে সে শিবলিঙ্গের কোনো গুণ নাই, তার কপালে আগুন। তবু যদি কোনোদিন পাকচক্রে ফ্রস্ট বিটন হন, তবে প্রলেতারিয়ার প্রতীক ওঝা আব্দুর রহমানকে স্মরণ করে তার দাওয়াই চালাবেন, সেরে উঠবেন নিশ্চয়ই, এবং তখন যেন আপনার কৃতজ্ঞতা আব্দুর রহমানের দিকে ধায়। আব্দুর রহমানের প্রাপ্য প্রশংসা আমি কিতাবের মালিকরূপে কেড়ে নিয়ে শোষক বুর্জোয়া নামে পরিচিত হতে চাইনি। পরদিন সকালবেলা দেখি 3 মাইল বরফ ভেঙে বৃদ্ধ মীর আসলাম এসে উপস্থিত। বললেন, আত্মজনের বাচনিক অবগত হইলাম তুমি কল্য রজনীর প্রথম জামে প্রত্যাবর্তন করিয়াছ। কুশল সন্দেহ কহ, সত্যাধিককে পথিমধ্যে অত্যধিক ক্লেশ হয় নাই তো? আমি আব্দুর রহমানের কবিরাজি সালঙ্কার বর্ণনা দিলে মীর আসলাম বললেন, নাতিদীর্ঘ দিবস তথা সর্বরীর প্রথম জামি শতশ্চল শকটারোহীকে শিশিরবিদ্ধ করিতে সক্ষম। কৃষাণু সংস্রব হইতে রক্ষা করিয়া তোমার পরিচারক বিচক্ষণের কর্ম করিয়াছে। অপিচ লক্ষ্য করো নাই, স্বদেশে আতপ তাপে দগ্ধ হইয়া স্বগৃহে প্রত্যাবর্তন মাত্রই সুশীলা জননীর তদ্দণ্ডেই শীতল জল পান করিতে নিষেধ করেন, অবগাহন কক্ষ উন্মোচন করেন না। সংকটদ্বয় আয়ুর্বেদের একই সূত্রে গ্রথিত। হক কথা বললুম, ইউরোপে আমানুল্লাহ সংবর্ধনা নিয়ে হিন্দুস্তানের হিন্দু মুসলমান বড়ই গর্ব অনুভব করেছে। মীর আসলাম গম্ভীর কণ্ঠে বললেন, বিদেশে সম্মানপ্রাপ্ত নৃপতির সম্মান স্বদেশে লাঘব হয়, এ যেন চাণক্য শ্লোকের 3য় ছত্র। ভাবলুম জিজ্ঞেস করি, মহাশয় ভারতবর্ষে কোন শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, মুসলমানই না হিন্দুয়ানি? কিন্তু চেপে গিয়ে বললুম, আমানুল্লাহ বিদেশে সম্মান পাওয়াতে স্বদেশে সংস্কার কর্ম করবার সুবিধা পাবেন না। মীর আসলাম বললেন, সংস্কার পঙ্কে যে নৃপতি কণ্ঠমগ্ন, বৈদেশিক সম্মান মুকুটের গুরুভার তাহাকে অধিকতর নিমজ্জিত করিবে। আমি বললুম, রানী সুরাইয়াকে দেখবার জন্য প্যারিসের ছেলেগুলো পর্যন্ত রাস্তায় ভিড় করে ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে রয়েছে। মীর আসলাম বললেন, ভদ্র, অদ্য যদি তুমি তোমার পদদ্বয়ের ব্যবহার পরিত্যাগপূর্বক মস্তকোপরি দণ্ডায়মান হও, তবে তোমার মতো স্বল্প পরিচিত মনুষ্যেরও এবংবিধ বাতুলতা নিরীক্ষণ করিবার জন্য কাবুল হট্ট সম্মিলিত হইবে। আমি বললুম, কি মুশকিল, তুলনাটা আদপই ঠিক হলো না। রানী তো আর কোনো রকম পাগলামি করছেন না। মীর আসলাম বললেন, মুসলমান রমণীর পক্ষে তুমি অন্য কোনো বাতুলতা প্রত্যাশা করো? অবগুণ্ঠন উন্মোচন করিয়া প্রশস্ত রাজবর্তে কোন মুসলমান রমণী এবংবিধ অশাস্ত্রীয় কর্ম করিতে পারে? আমি বললুম, আপনি আমার চেয়ে ঢের বেশি কোরআন হদিস পড়েছেন, মুখ দেখানো তো আর কোরআন হদিসে বারণ নেই। মীর আসলাম বললেন, আমার ব্যক্তিগত শাস্ত্রজ্ঞান এ স্থলে অবান্তর, পার্বত্য উপজাতির শাস্ত্রজ্ঞান এ স্থলে প্রযোজ্য, তাহা তোমার অজ্ঞাত নহে। আমি আলোচনাটা হালকা করবার জন্য বললুম, জানেন ফরাসি ভাষার সুরিক শব্দের অর্থ মৃদু হাসি। রানী সুরাইয়ার নাম তাই প্যারিসের সকলের মুখে হাসি ফুটিয়েছে। মীর আসলাম বললেন, আমির হবিবুল্লাহর নামের অর্থ প্রিয়তম বান্ধব। ইংরেজ শতবার এই শব্দার্থের প্রতি আমিরের দৃষ্টি আকর্ষণ করতে শপথ গ্রহণ করিয়াছে, কিন্তু যখন শত্রুহস্তের লৌহ কিলক তাহার কর্ণকুহরে প্রবেশ করিবার উপক্রম করিল, তখন হবিবুল্লাহর কোন হাবিব তাহাকে স্মরণ করিল? অপিচ হবিবুল্লাহর হবিববর্গই তাহাকে পুলসিরাতের প্রান্তদেশে অকারণে অসময়ে দণ্ডায়মান করিয়া দিল। আমি বললুম, ও তো পুরনো কাসুন্দি, কিন্তু ঠিক করে বলুন তো, আপনি কি আমানুল্লাহ সংস্কার পছন্দ করেন না? বললেন, বৎস, গুরুর পদসেবা করিয়া আমি শিক্ষা লাভ করিয়াছি, আমি শিক্ষা সংস্কারের বিরুদ্ধে কেন দণ্ডায়মান হইব? কিন্তু আমানুল্লাহ যে ফিরিঙ্গি শিক্ষা প্রবর্তনাভিলাষী, আমি তাহা ভারতবর্ষে দর্শন করিয়া ঘৃণাবোধ করিয়াছি। কিন্তু ভদ্র, তোমার সুমিষ্ট চৈনিক জুস পরিত্যাগ করিয়া এই তিক্ত বিষয়ের আলোচনায় কি লভ্য? জুসপত্র কি তুমি স্বদেশ হইতে আনয়ন করিয়াছ? গুরুগৃহের সুগন্ধ নাসারন্ধ্রে প্রবেশ করিতেছে। আমি বললুম, আপনার জন্য 1 প্যাকেট এনেছি। মীর আসলাম সন্দিগ্ধ নয়নে তাকিয়ে বললেন, কিন্তু ভদ্র, শুল্কোদ্ধরণীকে ন্যায্য প্রাপ্য অর্পণ করিয়াছ সত্য? আমি বললুম,
আপনার কোনো ভয় নেই। কাবুল কাস্টম হাউসকে ফাঁকি দেবার মতো এলেম আমার পেটে নেই। বিছানা ছারপোকাকে পর্যন্ত সেখানে পাসপোর্ট দেখাতে হয়, মাসুল দিতে হয়। আমি তাদের সব অন্যায্য দাবি দেওয়া কড়ায় গণ্ডায় শোধ করেছি। আপনাকে হারাম খাইয়ে আমি কি আখেরে জাহান্নামে যাব? মীর আসলাম আমাকে শীতকালে কোন কোন বিষয়ে সাবধান হতে হয় সে সম্বন্ধে অনেক উপদেশ দিলেন। আব্দুর রহমানকে ডেকে ঘৃত লবণ তৈল তণ্ডুল বস্ত্র ইন্ধন সম্বন্ধে নানা সুযুক্তি দিয়ে বিদায় নিলেন। খবর পেয়ে তারপর এলেন মৌলানা। আমি আমানুল্লাহর বিদেশের সম্মান পাওয়া আর সে সম্বন্ধে মীর আসলামের মন্তব্য তাকে বললুম। মৌলানা বললেন, আমানুল্লাহ যাদের কথায় চলেন তারা তো বাদশাহের সম্মানে নিজেদের সম্মানিত মনে করছে। তারা বলছে মুস্তফা কামাল যদি তুর্কিতে, রেজা শাহ যদি ইরানকে প্রগতির পথে চালাতে পারেন, তবে আমানুল্লাহ বা পারবেন না কেন? এই হলো তাদের মনের ভাব। কথাটা খুলে বলার প্রয়োজন পর্যন্ত বোধ করেন না, কারণ কোনো রকম বাধাও তো কেউ দিচ্ছে না। আমি বললুম, কিন্তু মৌলানা, কতগুলি সংস্কারের প্রয়োজন আমি মোটেই বুঝে উঠতে পারিনি। এই ধরুন না, শুক্রবারের বদলে বৃহস্পতিবার ছুটির দিন করা। মৌলানা বললেন, শুক্রবার ছুটির দিন করলে জুম্মার নামাজের হিড়িকে সমস্ত দিনটা কেটে যায়, ফালতু কাজকর্ম করার ফুরসত পাওয়া যায় না। তাই আমানুল্লাহ দিয়েছেন সমস্ত বৃহস্পতিবার দিন ছুটি, আর শুক্রবারে জুমার নামাজের জন্য 8 ঘন্টার বদলে 1 ঘন্টার ছুটি। কিন্তু জানো, আমি আরেকটা কারণ বের করেছি। এই দেখো না, অ্যারোপ্লেনে করে যদি তুমি শান্তিনিকেতনের ছুটির দিন বুধবার বেরো, এখানে পৌঁছবে ছুটির দিন বৃহস্পতিবারে, তারপর ইরাক পৌঁছবে শুক্রবারে, সেও ছুটির দিন। তার পরের দিন প্যালেস্টাইনে, সেখানে ইহুদিদের জন্য শনিবার ছুটি। তার পরের দিন রবিবারে ইউরোপে, তার পরের দিন সাউথ সি আইল্যান্ডে, সেখানে তো তামাম হপ্তা ছুটি। আমি বললুম, উত্তম আবিষ্কার করেছ, কিন্তু বেশ কিছু দিনের ছুটি নিয়ে এখানে এসেছো তো, না হলে বরফ ভেঙে কাবুলে ফিরবে কি করে? মৌলানা বললেন, 2-1 দিনের মধ্যেই বরফের উপর পায়ে চলার পথ পড়ে যাবে, আসতে যেতে অসুবিধা হবে না। কিন্তু আমি চললুম দেশে বউকে নিয়ে আসতে। বেনোয়া সাহেব মত দিয়েছেন, তুমি কি বলো? আমি শুধালুম, বউ রাজি আছেন? মৌলানা বললেন, হ্যাঁ। আমি বললুম, তবে আর কাবুল অমৃতসরে প্লেবিসিট নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? তোমাদেরই ভাষাই তো রয়েছে বাপু, মিয়া বিবি রাজি, কিয়া করে কাজী। মনে মনে বললুম, বগদানভ গেছেন, তোমার দাড়িটিরই দর্শনও এখন আর কিছুদিনের তরে পাবো না। নতুন বইয়ের কাতব কান্তা হতে অন্তত 6টি মাস লাগার কথা। মৌলানা চলে যাওয়ার পর আব্দুর রহমানকে ডেকে বললুম, দাও তো হে কুর্সিখানা জানলার কাছে বসিয়ে, বাকি শীতটা তোমার ওই বরফ দেখেই কাটাবো। আব্দুর রহমানের বর্ণনা মাফিক সব রকমেরই বরফ পড়ল, কখনো পেজা পেজা, কখনো গাদা গাদা, কখনো ঘূর্ণিবায়ুর চক্কর খেয়ে 10 দিক অন্ধকার করে, কখনো আসচ্ছ জবনিকার মতো গিরিপ্রান্ত ঝাপসা করে দিয়ে, কখনো অতি কাছে আমারই বাতায়ন পাশে, কখনো বহু দূরে শানশিষ্ট হয়ে শিখর চুম্বন করে। আস্তে আস্তে সব কিছু ঢাকা পড়ে গেল। শুধু পত্র বিবর্জিত চিনার গাছের শাড়ি দেখে মনে হয় দাঁতরাঙ্গা পুরনো চিরুনিখানা ঠাকুরমা যেন দেয়ালের গায়ে খাড়া করে রেখে বরফের পাকা চুল এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন। কিন্তু আব্দুর রহমান মর্মাহত। আমাকে প্রতিবার চা দেবার সময় একবার করে বাইরের দিকে তাকায় আর আত্মস্বরে বলে, না হুজুর, এ বরফ ঠিক বরফ নয়, এ শহুরে বরফ, বাবুয়ানি বরফ। সত্যিকার খাঁটি বরফ পড়ে পানশিরে। চেয়ে দেখুন, বরফের চাপে এখনও গেট বন্ধ হয়নি, মানুষ এখনও দিব্যি চলাফেরা করছে, ফেসে যাচ্ছে না। আব্দুর রহমানের ভয় পাছে আমাকে বোকা পেয়ে কাবুল উপত্যকা তার ভেজাল বরফ গছিয়ে দেয়। নিতান্তই যদি কিনতে হয় তবে যেন আমি কিনি আসল হাঁটি মাল, মেড ইন পানশির। শীত আর বসন্ত ঘরে বসে ডুবসাঁতার দিয়ে কাটাতে হলো। এদেশে বসন্তের সঙ্গে আমাদের বর্ষার তুলনা হয়। সেখানে গ্রীষ্মকালে ধরনীর তপ্ত শয়নে পিপাসার্তা হয়ে পড়ে থাকেন। আষাঢ়স্য যে কোনো দিবসেই হোক ইন্দ্রপুরীর নববর্ষণ বারতা পেয়ে নতুন প্রাণে সঞ্জীবিত হন। এখানে শীতকালে ধরিত্রী প্রাণহীন স্পন্দনবিহীন মহানিদ্রায় লুটিয়ে পড়েন, তারপর নববসন্তের প্রথম রৌদ্রের চোখ মেলে তাকান। সে তাকানো প্রথম ফুটে ওঠে গাছে গাছে। দূর থেকে মনে হলো ফ্যাকাশে সাদা গাছগুলোতে বুঝি কোনো রকম সবুজ পোকা লেগেছে। কাছে গিয়ে দেখি গাছে অগণতি ছোট ছোট পাতার কুড়ি।
জন্মের সময় কুকুরছানার বন্ধ চোখের মতো। তারপর কয়েকদিন লক্ষ্য করিনি। হঠাৎ একদিন সকালবেলা দেখি সেগুলো ফুটেছে, আর দুটি দুটি করে পাতা ফুটে বেরিয়েছে। গাছগুলো যেন সমস্ত শীতকাল বক পাখির মতো ঠায় দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ডানা মেলে উড়বার উপক্রম করেছে। সহস্র সহস্র সবুজ বলাকা যেন মেলে ধরেছে লক্ষ লক্ষ অঙ্কুরের পাখা। ছিন্ন হয়েছে বন্ধন বন্দির। গাছে গাছে দেখুন হাসি, পাতায় পাতায় আড়াআড়ি। কে কাকে ছেড়ে তাড়াতাড়ি গজিয়ে উঠবে। কোনো গাছ গোড়ার দিকে সাড়া দেয়নি। হঠাৎ একদিন একসঙ্গে অনেকগুলি চোখ মেলে দেখে, আর সবাই ঢের এগিয়ে গেছে। সে তখন এমনই জোর ছুট লাগালো যে দেখতে না দেখতে আর সবাইকে পেছনে ফেলে বাজি জিতে মাথায় আইভি মুকুট পরে সগর্বে দুলতে লাগলো। কেউ সারা গায়ে কিছু না পরে শুধু মাথায় সবুজ মুকুট পরল। কেউ ধীরে সুস্থে সর্বাঙ্গে যেন সবুজ চন্দনের ফোঁটা পড়তে লাগলো। এতদিন বাতাস শুকনো ডালের ভিতর দিয়ে হু হু করে ছুটে চলে যেত। এখন দেখি কি আদরে পাতাগুলোর গায়ে ইনিয়ে বিনিয়ে হাত বুলিয়ে যাচ্ছে। কাবুল নদীর বুকের ওপর জমে যাওয়া বরফের জগদ্দল পাথর ফেটে চৌচির হলো। পাহাড় থেকে নেমে গম্ভীর গর্জনে শত শত নবজলধারা, সঙ্গে নেমে আসছে লক্ষ লক্ষ পাথরের নুড়ি আর বরফের টুকরো। নদীর উপরে কাঠের পুলগুলো কাঁপতে আরম্ভ করেছে। সিকন্দর শাহের আমল থেকে তারা হাঁটু ভেঙে কতবার নুয়ে পড়েছে, ভেসে গিয়েছে, ফের দাঁড়িয়ে উঠেছে, তার হিসাব কেউ কখনো রাখতে পারেনি। উপরে তাকিয়ে দেখি গভীর নীলাম্বুজের মতো নবীন নীলাকাশ হংসশুভ্র মেঘের ঝালর ঝুলিয়ে চন্দ্রাতপ সাজিয়েছে। উপত্যকার দিকে তাকিয়ে দেখি সবুজের বন্যায় জনপদ অরণ্য ডুবে গিয়েছে। এরকম সবুজ দেখেই পূর্ববঙ্গের কবি প্রিয়া শ্যামল রঙের স্মরণে বলেছিলেন, ও বন্ধুয়া, কোন বন্ধুয়া ছাওলা নীলা পানি, গোসল করি হইলা তুমি সকল রঙের রানী। কিন্তু এ উপত্যকা, এ বনরাজি এরকম সবুজ পেল কোথা থেকে? নীলাকাশের নীল আর সোনালি রোদের হলদে মিশিয়ে। কিন্তু আমাদের বর্ষা আর এদেশের বসন্তে একটা গভীর পার্থক্য রয়েছে। বর্ষায় আমাদের মন ঘরমুখ হয়, এদেশে জনপ্রাণীর মন বাহির্মুখ হয়। গাছপালার সঙ্গে সঙ্গে মানুষ যে সুপ্তোত্থিত নবযৌবনের স্পন্দন অনুভব করে, তারই স্মরণে কবি বলেছেন, শপথ করিনু রাত্রে পাপ পথে আর যেন মন নাহি ধায়, প্রভাতে দাঁড়েতে দেখি শপথগ্ন মধু ঋতু কি করি উপায়। শুধু ওমর খৈয়াম দোটানার ভিতর থাকা পছন্দ করেন না। তিনি গর্জন করে বললেন, বিধিবিধানে শীত পরিধান, ফাগুন আগুনে দহন করো, আয়ু বিহঙ্গ উড়ে চলে যায়, হে সাকি পেয়ালা অধরে ধরো। কাবুলিরা তাই বেরিয়ে পড়েছে। না বেরিয়ে উপায়ও নেই। শীতে জ্বালানি কাঠ ফুরিয়ে এসেছে। দুম্বা ভেড়ার জাবনাতলায় এসে ঠেকেছে। শুটকি মাংসের পোকা কিলবিল করছে। এখন আতপ্ত বসন্তের রোদে শরীরকে কিঞ্চিত তাতানো যায়। দুম্বা ভেড়া কচি ঘাসে চড়ানো যায়, আর আধখ্যাঁচড়া শিকারের জন্য 2-4 দল পাখিও আস্তে আস্তে ফিরে আসছে। আব্দুর রহমান বলল, পানশির অঞ্চলের ভাঙা বরফের তলায় কি এক রকমের মাছও নাকি এখন ধরা যায়। অনুমান করলুম কোনো রকমের স্প্রিং স্ট্রাউটই হবে। হ্রদ দেখার সময় যারা কলা বেচার দিকেও মাঝে মাঝে নজর দেন, তাদের মুখে শুনেছি কুবের যক্ষকের ঠিক 1 বৎসরের জন্যই নির্বাসন দিয়েছিলেন। তার একটা গভীর কারণ আছে। 6 ঋতুতে 6 রকম করে প্রিয়ার বিরহ যন্ত্রণা ভোগ না করা পর্যন্ত মানুষ নাকি পরিপূর্ণ বিচ্ছেদ বেদনার স্বরূপ চিনতে পারে না। আর বিদগ্ধ জনকে 1 বছরের বেশি শাস্তি দেওয়াতেও নাকি কোনো সূক্ষ্ম চতুরতা নেই। সোজা বাংলায় তখন তাকে বলে মরার উপর খাঁড়ার ঘা দেওয়া মাত্র। আফগান সরকার অযথা বিঘ্ন সন্তোষী নন বলে 6টি ঋতু পূর্ণ হওয়া মাত্রই আমাকে পাণ্ডব বর্জিত গণ্ডগ্রামের নির্বাসন থেকে মুক্তি দিয়ে শহরে চাকরি দিলেন। এবারে বাসা পেলুম লবি দরিয়ার, অর্থাৎ কাবুল নদীর পাড়ে, রাসান দূতাবাসের গা ঘেঁষে, বেনোয়ার সাহেবের সঙ্গে একই বাড়িতে। প্রকাণ্ড সে বাড়ি, ছোটোখাটো দুর্গ বললেও ভুল হয় না। চারদিকে উঁচু দেয়াল, ভেতরে চক মেলানো একতলা দোতলা নিয়ে 26খানা বড় বড় কামরা। মাঝখানের চত্বরে ফুলের বাগান, জলের ফোয়ারাটা পর্যন্ত বাদ যায়নি। বড়লোকের বাড়ি সরকারকে ভাড়া দেওয়া হয়েছে। বেনোয়া সাহেব ফন্দি ফিকির করে বাড়িটা বাগিয়েছিলেন।
আমি নিলুম এক কোণে 4টে ঘর, আর বেনোয়া সাহেব রইলেন আরেক কোণে আর 4টে ঘর নিয়ে। বাকি বাড়িটা খাঁ খাঁ করে, আর সে এতই প্রকাণ্ড যে আব্দুর রহমানের সঙ্গীত রব কায়ক্লেশে আঙিনা পাড়ি দিয়ে ওপারে পৌঁছায়। শহরে সেই গোষ্ঠীসুখ অনুভব করার সুবিধা হলো, রাসান রাজ দূতাবাসে রোজই যাই, দুদিন না গেলে দেমিদ অফিসে দেখা দেন। সৈফুল আলম মাঝে মাঝে ঢু মেরে যান। সমর্থ বউ সম্বন্ধে অহরহ দুশ্চিন্তাগ্রস্ত মৌলানার দাড়ির দর্শনও মাঝে মাঝে পাই। দোস্ত মোহাম্মদ ঘূর্ণিবায়ুর মতো বেলা অবেলায় চক্কর মেরে বেরোনোর সময় কলাডা মুলাডা ফেলে যান। বিদগ্ধ মীর আসলাম সুসিদ্ধ চৈনিক জুস পান করে যান। তাছাড়া ইনি উনি তিনি তো আছেনই, আর নিতান্ত বান্ধব বাড়ন্ত হলে বিরোহী যক্ষ বেনোয়া তো হাতের নাগাল। রাসান রাজ দূতাবাসে আরও অনেক লোকের সঙ্গে আলাপ পরিচয় হলো। দেমিদফকে বাদ দিয়ে সকলের পয়লা নাম করতে হয় বলশবের। নামের সঙ্গে অর্থ মিলিয়ে তার দেহ বুড়োরস্ক বৃষকন্ধ শালপ্রাংশু মহাভূ বাহু বললে আব্দুর রহমান বরঞ্চ অপাঙ্ক্তেয় হতে পারে। ইনি সে বর্ণনা গলৎকরণ করে অনায়াসে সেকেন্ড হেল্পিং চাইতে পারেন। আব্দুর রহমানের সঙ্গে পরিচয় করে দেবার সময় যে দ্বিতীয় নরদানবের কথা বলেছিল, ইনি সে বিভীষিকা। বহুবার এর সঙ্গে বেড়াতে গিয়েছি। কাবুল বাজারের মতো পপুলার লিগ অফ নেশনসে আজ পর্যন্ত এমন দেশি বিদেশি চোখে পড়েনি যে তাকে দেখে হকচকিয়ে যায়নি। হুঁশিয়ার শোয়ার হলে তক্ষুনি ঘোড়ার লাগাম টেনে ধরেছে। বহু ঘোড়াকে ঘাবড়ে গিয়ে সামনের পা দুটো আকাশে তুলতে দেখেছি। টেনিস কোর্টে রেকেট নিয়ে নামলে শত্রুপক্ষ বেজ লাইনের 10 হাত দূরে তারে জালের গা ঘেঁষে দাঁড়াত। বলশব বেজে দাঁড়ালে তার কোনো পার্টনার নেটে দাঁড়াতে রাজি হতো না। শত্রুপক্ষের তো কথাই ওঠে না। তাঁতের রেকেট ঘন ঘন ছিঁড়ে যেত বলে অ্যালুমিনিয়াম জাতীয় ধাতুর র্যাকেট নিয়ে তিনি তারও হাঁকড়াতেন। স্বচ্ছন্দে নেট ডিঙ্গোতে পারতেন, লাফ দেবার প্রয়োজন হতো না। আর ঝোলা নেট টাইট করার জন্য এক হাতে হ্যান্ডেল ঘোরাতেন, মেয়েরা যেরকম সেলাই কলের হাতল ঘোরায়। শুনেছি বিলেতে কোনো কোনো ফিল্ম নাকি 16 বছরের কম বয়স হলে দেখতে দেয় না, চরিত্রদোষ হবে বলে। যাদের ওজন 160 পাউন্ডের কম তাদের ঠিক তেমনই বলশবের সঙ্গে হ্যান্ডশেক করা বারণ ছিল, পাছে হাতের নড়া কাঁধ থেকে খসে যায়। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা। বীরপুরুষ হিসেবে রাসান রাজদূতাবাসে বলশবের খাতির ছিল। 1916 সাল থেকে বলশেবিক বিদ্রোহের শেষ পর্যন্ত তিনি দেশে বিদেশে বিস্তর লড়াই করেছেন। 1916 থেকে 17 সালের শীতকালে যখন রুশ বাহিনী পোল্যান্ডে লড়াই হেরে পালায়, তখন বলশব রাসান ক্যাভালরিতে ছোকরা অফিসার। সেবারে ঘোড়ায় চড়ে পালাবার সময় তার পিঠের 14 জায়গায় জখম হয়েছিল। বিস্তর ঝুলাঝুলির পর একদিন শার্ট খুলে তিনি আমায় দাগগুলো দেখিয়েছিলেন। কোনোটা তখনও 1 ইঞ্চি পরিমাণ গভীর। আমি ঠাট্টা করে বলেছিলুম, পৃষ্ঠে তব অস্ত্র লেখা। বলশবকে কেউ কখনো চটাতে পারেনি বলেই রসিকতাটা করেছিল। তিনি ভারতবর্ষের ক্ষাত্রবীরত্বের কোট শুনে বললেন, যদি সেদিন না পালাতুম তবে ট্রটস্কির আমলে পোলদের বেধড়ক পাল্টা মার দেবার সুখ থেকে যে বঞ্চিত হতুম তার কি? মাদাম দেমিদফ সঙ্গে সঙ্গে বললেন, আর জানেন তো মসিও, ওই লড়াইতেই সোভিয়েত রাশার অনেক পথ সুরাহা হয়ে যায়। বলশবের একটা মস্ত দোষ, দুদণ্ড চুপ করে বসে থাকতে পারেন না। হাত দুখানা নিয়ে যে কি করবেন ঠিক করতে পারেন না বলে এটা সেটা নিয়ে সবসময় নাড়াচাড়া করেন। বেখেয়ালে একটু বেশি চাপ দিতেই কর্কট স্ক্রুটা পর্যন্ত ভেঙে যায়। তিনি ঘরে ঢুকলেই আমরা টুকিটাকি সব জিনিস তার হাতের নাগাল থেকে সরিয়ে ফেলতুম। আমার ঘরে ঢুকলে আমি তৎক্ষণাৎ তাকে 1 থালা আস্ত আখরোট খেতে দিতুম। 2টো একটা খেতেন মাঝে মাঝে। যাওয়ার পর দেখা যেত সবকটি আখরোটের খোসা ছাড়িয়ে ফেলেছেন, চহারম গৎসিকন অর্থাৎ হাতুড়ি না দেওয়া সত্ত্বেও। এরকম অজাতশত্রু লোক সমস্ত কাবুল শহরে আমি 2টি দেখিনি। একদিন তাই যখন দেমিদফের ঘরে আলোচনা হচ্ছিল, তখন বলশবের সবচেয়ে দিল্লি দোস্ত রোগা পটকা স্নিয়েশকভ বললেন, বলশবের সঙ্গে সকলের বন্ধুত্ব তার গায়ের জোরের ভয়ে। বলশব বললেন, তাহলে তো তোমার সবচেয়ে বেশি শত্রু থাকার কথা। স্নিয়েশকভ যা বললেন পদাবলীর ভাষায় প্রকাশ করলে তার রূপ হয়, বধূ তোমার গরবে গরবিনী হাম, রূপসী তুহারি রূপে। বাকিটা তিনি আর প্রাণের ভয়ে বলেননি। বলশব বললেন, রোগা লোকের ওই এক মস্ত দোষ, খামখা বাজে তর্ক করে, বলে কি না ভয়ে বন্ধুত্ব, যত সব পরস্পর দ্রোহী আত্মঘাতী বাক্যাড়ম্বর।
বলসব সম্বন্ধে এত কথা বললুম তার কারণ তিনি তখন আমানুল্লাহর এয়ারফোর্সের ডাঙ্গর পাইলট। বলশেবিক বিদ্রোহ জড়িয়ে গিয়ে থিতিয়ে যাওয়ায় তার সংকটাকাঙ্ক্ষী মন কাবুলে এসে নতুন বিপদের সন্ধানে আমানুল্লাহ চাকরি নিয়েছিল। শেষ দিন পর্যন্ত তিনি আমানুল্লাহ সেবা করেছিলেন। আমানুল্লাহ ইউরোপ থেকে নিয়ে এলেন একগাদা দামি আসবাবপত্র, অগুন্তি মোটর গাড়ি আর বক্তৃতা দেবার বদভ্যাস। প্রাচ্যদেশের লোক খেয়ে দিয়ে ঢেকুর তুলতে তুলতে আরামে গা এলিয়ে দেয়। পশ্চিমে ডিনারের পর স্পিচ, লাঞ্চের পর অরেটরি, তাও আবার যত সব শিরোপীড়াদায়ক পলিটিক্যাল বিষয় নিয়ে। সাহেবরা বিলেতে লাঞ্চে ডিনারে আমানুল্লাহকে যে নেশার পয়লা পাত্র খাইয়ে দিয়েছিল তার খোয়ারি তিনি চালালেন কাবুলে ফিরে এসে, মাত্রা বাড়িয়ে লম্বা লম্বা লেকচার ঝেড়ে। পরপর 3 দিনে নাকি তিনি 29 ঘণ্টা বক্তৃতা দিয়েছিলেন। কিন্তু কারো কথায় তো আর গায়ে ফোসকা পড়ে না। কাবুলে চিরের প্রচলন নেই, কাজেই শ্রোতারা কেউ ঘুমালো, কেউ শুনল। 2-1 মনে মনে ইউরোপে তার বাজে খরচার আঁক কষল। তারপর আরম্ভ হলো সংস্কারের পালা। একদিন সকালবেলা মৌলানার বাড়ি যেতে গিয়ে দেখি 15 আনা দোকানপাট বন্ধ। বড় দোকানের ভিতর গ্রামোফোন ফোনোগ্রাফের দোকানটা খোলা ছিল। দোকানদার পাঞ্জাবি, অমৃতসরের লোক, আমাদের সঙ্গে ভাবছিল। খবর শুনে বিশ্বাস হলো না। আমানুল্লাহর হুকুম, কার্পেটের উপর পদ্মাসনে বসে দোকান চালাবার কায়দা বেআইনি করা হলো। সব দোকানে বিলিতি কায়দায় চেয়ার টেবিল চাই। আমি বললুম, সে কি কথা? ছুতোর কামার, কালাইগড়, মুচি সব সব ছোট ছোট খোপের ভিতর চেয়ার টেবিল ঢোকাবে কি করে? পাবেই বা কোথায়? নিরুত্তর। যারা পয়সাওয়ালা, যাদের দোকানে জায়গা আছে। রাতারাতি মেজ কুর্সি পাবে কোথায়? ছুতোর ভয়ে দোকান বন্ধ করেছে। বলে চেয়ারে বসে টেবিলে তক্তা রেখে নাকি রেদা চালাতে শেখেনি। আগের থেকে নোটিশ দিয়ে হুঁশিয়ার করা হয়নি? না, জানেন তো আমানুল্লাহ বাচ্চার সব খুব ছটপট। পাক্কা 3 সপ্তাহ 14 আনা দোকানপাট বন্ধ রইল। গম ডাল অবশ্যই পিছনের দরজা দিয়ে আড়ালে আবডালে বিক্রি হলো। তাদের উপরে চোটপাট করে পুলিশ 2 পয়সা কামিয়ে নিল। আমানুল্লাহ হার মানলেন কিনা জানি নে, তবে 3 সপ্তাহ পরে একে একে সব দোকানই খুলল, পূর্ববৎ, অর্থাৎ বিনা চেয়ার টেবিল। কাবুলে সবাই এই ব্যাপারে চটে গিয়েছিল সন্দেহ নেই, কিন্তু রাজার খামখেয়ালিতে তারা অভ্যস্ত বলে অত্যধিক উষ্মাবোধ করেনি। কাবুলিদের এ মনোভাবটা আমি ঠিক বুঝতে পারিনি, কারণ আমরা ভারতবর্ষে অত্যাচার অবিচারে অভ্যস্ত বটে, কিন্তু খামখেয়ালি বড় একটা দেখতে পাইনি। আমার মনে খটকা লাগলো। পাগমানের পাগলামির কথা মনে পড়ল। গায়ের লোককে শহরে ডেকে এনে মর্নিং স্যুট পরবার বিড়ম্বনা, এ যে তারই পুনরাবৃত্তি, এ যে আরও পীড়াদায়ক, মূল্যহীন, অর্থহীন ইউরোপের অন্ধানুকরণ। মীর আসলামের সঙ্গে দেখা হলে পর তিনি আমাকে সবিস্তর আলোচনা না করতে দিয়ে যেটুকু বললেন, বাংলা ছন্দে তার অনুবাদ করলে দাঁড়ায়, কয়লাওয়ালার দোস্তি তওবা, ময়লা হাতে রেহাই নাই, আতরওয়ালার বাক্স বন্ধ, দিলখুশ তবু পাই খুশবাই। আমি বললুম, এ তো হলো সূত্র, ব্যাখ্যা করুন। মীর আসলাম বললেন, পাশ্চাত্য ভূখণ্ডে ইংরেজ, ফরাসি প্রভৃতি ফিরিঙ্গি সম্প্রদায়ের সঙ্গে গাত্র ঘর্ষণ করত আমানুল্লাহ যে কৃষ্ণ প্রস্তর চূর্ণ সর্বাঙ্গে লেপন করিয়া আসিয়াছিলেন, তদ্বারা তিনি কাবুলহট্ট মশিলিপ্ত করিবার বাসনা প্রকাশ করিতেছেন। তথাপি অম্মদেশীয় বিদগ্ধজনের শোক কথঞ্চিত প্রশমিত হইত যদি নৃপতি প্রস্তর চূর্ণের সঙ্গে সঙ্গে কিঞ্চিত প্রস্তর খণ্ডও আনয়ন করিতেন। তদ্বারা ইন্ধন প্রজ্বলিত করিলে দিন ও দেশের শৈত্য নিবারিত হইত। আমি বললুম, চেয়ার টেবিল চালানো যদি মশিলেপন মাত্রই হয়, তবে তা নিয়ে এমন ভয়ঙ্কর দুঃখ করবার কি আছে বলুন? মীর আসলাম বললেন, অযথা শক্তি ক্ষয়, নৃপতির অবমাননা, ভবিষ্যৎ অন্ধকার। কিন্তু আর 5 জনের সঙ্গে আলাপ আলোচনা করে দেখলুম যে তারা মীর আসলামের মতো কালো চশমা পরা ভবিষ্যৎ এত কালো করে দেখলেন না। ছোকরাদের চোখে তো গোলাপি চশমা, গোলাপি বললেও ভুল বলা হয়, সে চশমা লাল টকটকে রক্ত মাখানো। তারা বলে, যেসব বদমাইশরা এখনও কার্পেটে বসে দোকান চালাচ্ছে তাদের ধরে ধরে কামানের মুখে বেঁধে 1000 টুকরো করে উড়িয়ে দেওয়া উচিত। আমানুল্লাহ নিতান্ত ঠান্ডা বাচ্চা বলেই তাদের রেহাই দিয়েছেন। ভেবে চিন্তে আমি গোলাপি চশমাই পরলুম। তার কিছুদিন পরে আরেক নয়া সংস্কারের খবর আনলেন মৌলানা। আফগান সিপাহীদের মানা করা হয়েছে তারা যেন কোনো মোল্লাকে মুর্শিদ না বানায়, অর্থাৎ গুরু স্বীকার করে যেন মন্ত্র না নেয়। খাঁটি ইসলামে গুরু ধরার রেওয়াজ নেই।
পণ্ডিতেরা বলেন কুরআন শরীফ কিতাবুম মুবিন, অর্থাৎ খোলা কিতাব। তাতেই জীবনযাত্রার প্রণালী আর পরলোকের জন্য পুণ্য সঞ্চয়ের পন্থা সোজা ভাষায় বলে দেওয়া হয়েছে। গুরু মেনে নিয়ে তার অন্ধানুসরণ করার কোনো প্রয়োজন নেই। অন্য দল বলেন কথা আরবদের জন্য খাটতে পারে, কারণ তারা আরবিতে কুরআন পড়তে পারে, কিন্তু ইরানি কাবুলিরা আরবি জানে না। গুরু না নিলে কী উপায়? এ তর্কের শেষ কখনো হবে না। কিন্তু বিষয়টা যদি ধর্মের গণ্ডির ভিতরেই বন্ধ থাকত, তবে আমানুল্লাহ গুরু ধরা বারণ করতেন না। কারণ যদিও মানুষ গুরু স্বীকার করে ধর্মের জন্য, তবু দেখা যায় যে শেষ পর্যন্ত গুরু দুনিয়াদারি সব ব্যাপারেও উপদেশ আরম্ভ করেছেন, এবং গুরুর উপদেশ সাক্ষাৎ আদেশ। তাহলে দাঁড়ালো এই যে আমানুল্লাহর আদেশের বিরুদ্ধে মোল্লা যদি তার শিষ্য কোনো সেপাইকে পাল্টা আদেশ দেন, তবে সে সেপাই মোল্লার আদেশই যে মেনে নেবে, তাতে আর কোনো সন্দেহ নেই। চার্চ বনাম স্টেট। গোলাপি চশমাটা কপালে তুলে অনুসন্ধান করলুম দেয়ালে কোনো লেখা ফুটে উঠেছে কিনা। আমানুল্লাহ কেন হঠাৎ এ আদেশ জারি করলেন? তবে কি কোনো অবাধ্যতা, কোনো বিদ্রোহ, কিন্তু এসব সন্দেহ কাবুলে মুখ ফুটে বলা তো দূরের কথা, ভাবতে পর্যন্ত ভয় হয়। আমার শেষ ভরসা মীর আসলাম। তিনি দেখি কালো চশমায় আরেক পোঁচ ভুসো মাখিয়ে রাজনৈতিক আকাশের দিকে তাকিয়ে আছেন। খবরটা দেখলুম তিনি বহু পূর্বেই জেনে গিয়েছেন। আমার প্রশ্নের উত্তরে বললেন, ইহলোক পরলোক সর্বলোকের জন্যই গুরু নিষ্প্রয়োজন। তৎসত্ত্বেও যদি কেহ অনুসন্ধান করে, তবে তাহাকে প্রতিরোধ করাও ততোধিক নিষ্প্রয়োজন। আমি বললুম, কিন্তু আপনি যখন আপনার ভারতীয় গুরুর কথা স্মরণ করেন, তখনই তো দেখছি তার প্রশংসায় আপনি পঞ্চমুখ। মীর আসলাম বললেন, গুরু দ্বিবিধ। যে গুরুগৃহে প্রবেশ করার দিন তোমার মনে হইবে গুরুভিন্ন পদমাত্র অগ্রসর হইতে পারো না, এবং ত্যাগ করার দিন মনে হইবে গুরুতে তোমার প্রয়োজন নাই, তিনিই যথার্থ গুরু। গুরুর আদর্শ তিনি যেন একদিন শিষ্যের জন্য সম্পূর্ণ নিষ্প্রয়োজন হইতে পারেন। দ্বিতীয় শ্রেণীর গুরু শিষ্যকে প্রতিদিন পরাধীন হইতে পরাধীনতর করেন। অবশেষে গুরু বিনা সে শিষ্য নিঃশ্বাস প্রশ্বাস কর্ম পর্যন্ত সুসম্পন্ন করিতে পারে না। আমার গুরু প্রথম শ্রেণীর, আফগান সৈন্যের গুরু দ্বিতীয় শ্রেণীর। আমি বললুম, অর্থাৎ আপনার গুরু আপনাকে স্বাধীন করলেন, আফগান সেপাইয়ের গুরু তাকে পরাধীন করেন। পরাধীনতা ভালো জিনিস নয়, তবে কেন বলেন গুরু নিষ্প্রয়োজন? বরঞ্চ বলুন গুরু গ্রহণ সেখানে অপকর্ম। মীর আসলাম বললেন, ভদ্র, সত্য কথা বলিয়াছ, কিন্তু প্রশ্ন, সংসারে কয়জন লোক স্বাধীন হইয়া চলিতে ভালোবাসে বা চলিতে পারে? যাহারা পারে না, তাহাদের জন্য অন্য কী উপায়? আমি বললুম, ক্ষুধায় মালুম, কিন্তু উপস্থিত বলুন সৈন্যদের বিদ্রোহ করার কোনো সম্ভাবনা আছে কি না? মীর আসলাম বললেন, নৃপতি সন্নিকটস্থ সেনাবাহিনী কখনো বিদ্রোহ করে না, যতক্ষণ না সিংহাসনের জন্য অন্য প্রতিদ্বন্দ্বী উপস্থিত হন। আমি ভারী খুশি হয়ে বিদায় নিতে গিয়ে বললুম, কয়েকদিন হলো লক্ষ্য করছি আপনার ভাষা থেকে আপনি কঠিন আরবি শব্দ কমিয়ে আনছেন, সেটা কি সজ্ঞানে? মীর আসলাম পরম পরিতোষ সহকারে মাথা দোলাতে দোলাতে হঠাৎ অত্যন্ত গ্রাম্য কাবুলি ফার্সিতে বললেন, একদিনে বুঝতে পারলে চাঁদ? তবে হক কথা শুনে নাও। আর বছর যখন হেতায় এলে, তখন ফার্সি জানতে টুডু, তাইতে তোমায় তালিম দেবার জন্য আরবি শব্দে বেড়া বানাতো। তুমি ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে পেরোতে। গোড়ার দিকে ঠ্যাংগুলো জখম টখমও হয়েছে, এখন দিব্যি আরবি ঘোড়ার মতো আরবি বেড়া ডিঙ্গোচ্ছ বলে খামখা বখেরা বাঁধার কম্ম বন্ধ করে দিল। গুরু এখন ফালতো। মাথার ভসভসে ঘিলুতে তুরপুন সিধ হল। আমি বাড়ি ফেরার সময় ভাবলুম লোকটি সত্যিকারের পণ্ডিত। গুরু কি করে নিজেকে নিষ্প্রয়োজন করে তোলেন সেটা হাতে কলমে দেখিয়ে দিলেন। তারপর বেশি দিন যায়নি, এমন সময় একদিন নোটিশ পেলাম একদল আফগান মেয়েকে উচ্চশিক্ষার জন্য তুর্কিতে পাঠানো হবে। স্বয়ং বাদশাহ উপস্থিত থেকে তাদের বিদায় আশীর্বাদ দেবেন। আমি যাইনি। ব্রিটিশ রাজদূতাবাসের এক উচ্চপদস্থ ভারতীয় কর্মচারীর মুখ থেকে বর্ণনাটা শুনলুম। তার নাম বলবো না, সে নাম এখনও মাঝে মাঝে ভারতবর্ষের খবরের কাগজে ধূমকেতুর মতো দেখা দেয়। বললেন, গিয়ে দেখি জনকরি কাবুলি মেয়ে গার্ল গাইডের ড্রেস পরে দাঁড়িয়ে। আমানুল্লাহ স্বয়ং উপস্থিত। অনেক সরকারি কর্মচারী, বিদেশি রাজদূতাবাসের গণ্যমান্য সভাগণ, আর একপাশে মহিলারা। রানী সুরাইয়াও আছেন, হ্যাটের সামনে পাতলা নেটের পর্দা। আমানুল্লাহ উচ্চশিক্ষা সম্বন্ধে অনেক খাঁটি এবং পুরনো কথা দিয়ে অবতরণিকা শেষ করে বললেন, আমি পর্দা প্রথার পক্ষপাতী নই, তাই আমি এই মেয়েদের বিনা বোরকায় তুর্কি পাঠাচ্ছি। কিন্তু আমি স্বাধীনতা প্রয়াসী, তাই কাবুলের কোনো মেয়ে যদি মুখের সামনের পর্দা ফেলে দিয়ে রাস্তায় বেরোতে চায়, তবে আমি তাকে সাহায্য করতে প্রস্তুত। আবার আমি কাউকে জোর করতেও চাইনি।
এমনকি মহিষী সুরাইয়াও যদি বোরকা পরাই পছন্দ করেন তাতেও আমার আপত্তি নেই। কর্মচারীটি বললেন, এতটা ভালোই ভালোই চলল, কিন্তু আমানুল্লাহর বক্তৃতা শেষ হতেই রানী সুরাইয়া এগিয়ে এসে নাটকীয় ঢঙ্গে হ্যাটের সামনে পর্দা ছিঁড়ে ফেললেন। কাবুল শহরের লোক সভাস্থলে আফগানিস্তানের রাজমহিষীর মুখ দেখতে পেল। কর্মচারীটির রসবোধ অত্যন্ত কম, তাই বর্ণনাটা দিলেন নিতান্ত নিরস নির্জলা। কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে সে জিজ্ঞেস করব তার উপায় নেই। হয়তো ঘুঘু এসেছেন রিপোর্ট তৈরি করবার মতলব নিয়ে। ঘটনাটা ভারতবাসীর মনে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করে তাই হবে রিপোর্টের মশলা। আমিও পোকার খেলার জুয়ারির মতো করে বসে রইলুম। যাবার সময় বললেন, এরকম ধারা ড্রামাটিক কায়দায় পর্দা ছেড়ার কী প্রয়োজন ছিল? রয়ে শয়ে করলেই ভালো হতো না? আমি মনে মনে বললুম, ইংরেজের সনাতন পন্থা সব কিছু রয়ে শয়ে, সব কিছু টপটপ। তা সে ইংরেজি লেখাপড়া চালানোই হোক আর ঢাকাই মসলিনের বুক চিরে টুকরো টুকরো করাই হোক, ছুঁচ হয়ে ঢুকবে, মুসল হয়ে বেরোবে। কিছু একটা বলতে হয়। নিবেদন করলুম, এসব বিষয়ে এককালে ভারতবাসী মাত্রই কোনো না কোনো মত পোষণ করত, কারণ তখনকার দিনে আফগানিস্তান ভারতবর্ষের মুখের দিকে না তাকিয়ে কোনো কাজ করত না। কিন্তু এখন আমানুল্লাহ নিজের চোখে সমস্ত পশ্চিম দেখে এসেছেন। রাস্তা তার চেনা হয়ে গিয়েছে। আমরা একপাশে দাঁড়িয়ে শুধু দেখব, মঙ্গল কামনা করব, ব্যাস। কর্মচারী চলে যাওয়ার পর অনেকক্ষণ ধরে বসে বসে ভাবলুম, কিন্তু একটা কথা এখানে আমি আমার পাঠকদের বেশ ভালো করে বুঝিয়ে দিতে চাই যে আমি এবং কাবুলের আর 5 জন তখন আমানুল্লাহর এসব সংস্কার নিয়ে দিনরাত মাথা ঘামাইনি। মানুষের স্বভাব আপন ব্যক্তিগত সুখ দুঃখকে বড় করে দেখা, হাতের সামনে আপন মুঠি হিমালয় পাহাড় ঢেকে রাখে। দ্বিতীয়ত, যেসব সংস্কার করা হচ্ছিল তার একটাও আমার মতো 5 জনের স্বার্থকে স্পর্শ করেনি। স্যুট করে নিয়েই আমরা কাবুল গিয়েছি, কাজেই স্যুট পরার আইন আমাদের বিচলিত করবে কেন? আর আমরা পাতলা নেটের ব্যবসাও করি না যে মহারানী তার হ্যাটের নেট ছিঁড়ে ফেললে আমাদের দেউলে হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইরান আফগানিস্তানের বাদশাহ দেশের লোকের মালজানের মালিক। আর সকলেই জানেন এই 2 বস্তুই অত্যন্ত ফানি, নশ্বর জিনিস, এমনি যাবে অমনিও যাবে। বাদশাহের খামখেয়ালি নিমিত্তের ভাগই মাত্র। রাজা বাদশাহ তো আর গাধা খচ্চর নন যে শুধু দেশের মোট পিঠে করে বইবেন আর জাবর কাটবেন। তারা হলেন গিয়ে তাজি ঘোড়ার জাত। দেশটাকে পিঠে নিয়ে যেমন হঠাৎ প্রগতির দিকে খামখা ঊর্ধ্বশ্বাসে ছুটবেন, তেমনি কারণে অকারণে শোয়ারকে 2-4টে লাথিচাটও মারবেন। তাই বলে তো আর ঘোড়ার দানা পানি বন্ধ করে দেওয়া যায় না। কাজেই কাবুল শহরের লোকজন খাচ্ছে দাচ্ছে, ঘুমোচ্ছে, বেরিয়ে বেড়াচ্ছে। এমন সময় আমানুল্লাহর প্রতিজ্ঞা যে তিনি সব মেয়েদের বেপর্দায় বেরোবার সাহায্য করবেন এক ভিন্ন রূপ নিয়ে প্রকাশ পেল। শোনা গেল বাদশার হুকুম, কোনো স্ত্রীলোক যদি বেপর্দা বেরোতে চায় তার স্বামী যেন কোনো ওজোর আপত্তি না করে। যাদের আপত্তি আছে তারা যেন বউদের তালাক দিয়ে দেয়। আর তারা যদি সরকারি চাকরি করে তবে আমানুল্লাহ দেখে নেবেন। কি দেখে নেবেন সেটা স্পষ্টপুষ্টি বলা হয়নি, তবে চাকরিটাও হয়তো বউয়ের সঙ্গে সঙ্গে একই দরজা দিয়ে বেরিয়ে যাবে। সাধে কি আর বাংলায় বলি, বিবিজান চলে যান লবে যান করে। শুধু বিবিজান চলে গেলে সুস্থ মানুষ প্রেমিকদের কথা আলাদা, লবে যান হবে কেন? সঙ্গে সঙ্গে চাকরিটা গেলে পর মানুষ অনাহারে লবে যান হয়। মীর আসলাম বললেন, গিন্নিকে গিয়ে বন্যু, ওগো চোখে সুরমা লাগিয়ে বেবোরকায় কাবুল শহরে একটা রোদ মেরে এসো। বিশ্বাস করবে না ভায়া, বদনা ছুঁড়ে মারলে। তাও জানো তো, মোল্লার পাগড়ি বদনাটাই খেলো টোল। আম্মু অবশ্যই টাল খেয়ে খেয়ে ঘর থেকে বেরিয়ে এলো। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ জানি, পাগড়ি অনেক কাজে লাগে। মীর আসলাম বললেন, ছাই জানো, বিয়ে করলে জানতে, বেয়ারা বউকে তোমার তো আর বেঁধে রাখতে হয় না। আমি বললুম, বাজে কথা, আমানুল্লাহ ক্যাচ করে কেটে দিয়েছেন, আর ভালোই করেছেন। বউকে বেঁধে রাখতে হয় মনের শিকল দিয়ে, হৃদয়ের জিঞ্জির দিয়ে। মীর আসলাম বললেন, হৃদয় মনের কথা ওঠে যেখানে তরুণ তরুণীর ব্যাপার। 60 বছরের বুড়ো 16 বছরের কাউকে কোনো মনের শিকল দিয়ে বাঁধতে পারে বলো? সেখানে কবির নামা সর্বাঙ্গ ঢাকা বোরকা আর পাগড়ির ন্যাজ। আমি বললুম, তা তো বটেই। মীর আসলাম বললেন, আমানুল্লাহ যে পর্দা ছেঁড়ার জন্য তম্বি লাগিয়েছেন তাতে জোয়ানদের কি? বেদনাটা সেখানে নয়। বুড়া সর্দারদের ভেতর চিংড়ি বউদের ঠেকাবার জন্য সামাল সামাল রব পড়ে গিয়েছে। আমি শুধালুম, তরুণীরা চঞ্চল হয়ে উঠেছেন নাকি? তিনি বললেন, ভেলারে বিপদ, আমাকে তুমি নওরোজের আকবর বাদশাহ ঠাওরালে নাকি? চিংড়িদের আমি চিনব কোত্থেকে? ইস্তক মেয়ে নেই, ছেলের বউও নেই। গিন্নির বয়স 50,
কিন্তু বয়স ভারিয়ে হাফ টিকিট কেটেছেন, দেখলে বোঝা যায় শখানেক হবে। আমি বললুম, তবে কি বুড়োরা খামখা ভয় পেয়েছেন? মীর আসলাম বললেন, শোনো, খুলে বলি, আমানুল্লাহ হুকুম শোনা মাত্র চিংড়িটা যদি লাফ দিয়ে উঠত, তবে বুড়োরাও না হয় তার একটা দাওয়াই বের করত। এই মনে করো, তুমি যদি হঠাৎ তলোয়ার নিয়ে কাউকে হামলা করো, সেও কিছু একটা করবে। বীর হলে লড়বে, বকরির কলিজা হলে ন্যাজ দেখাবে। কিন্তু এ তো বাপু তা নয়। এ হলো মাথার ওপর ঝোলানো নাঙ্গা তলোয়ার। চিংড়িরা হয়তো সব চুপ করে বসে আছে, রাস্তায় তো এখনও চাঁদের হাট বসেনি, কিন্তু এক একজন এক এক শোখানা তলোয়ার হয়ে চাঁদির ওপর ঝুলে আছেন। চোখ দুটি বন্ধ করে একটিবার দেখে নাও বাপু। শিউরে উঠলুম।